বউ সেজে বসে আছি সেই সন্ধ্যা থেকে। এখন রাত প্রায় ২টা, কিন্তু যার জন্য এত আয়োজন তারই আসার নাম নেই। বাসরাতে সব মেয়েই হাজারো স্বপ্ন নিয়ে ঢোকে, কিন্তু আমার ব্যাপারটা ভিন্ন। আমি স্বপ্ন নয়, একটা ভয় নিয়ে বসে আছি। মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, শুভ্র ভাইয়া আমায় মেনে নিবে তো, নাকি সারা জীবন মরে মরে বাঁচতে হবে আমায়? আমি রোদেলা, সবাই আদর করে রোদ বলে ডাকে। আবরার আহমেদ শুভ্র আমার স্বামী। কয়েক ঘন্টা আগেও যাকে ভাইয়া বলে ডেকেছি, মুহূর্তেই যেন সব ওলট পালট হয়ে গেল। কালে এইচএসসি পরীক্ষা শেষ হলো, আর আজই বিয়ের পিঁড়িতে বসতে হলো। দুই বোনকে একসাথে বিদায় করলেন বাবা মা। কি এমন দোষ করেছিলাম? পরিবারের ছোট মেয়ে আমি, তাই আমার ভাগে আদরটাও বেশি ছিল। সাথে ছিল সীমাহীন স্বপ্ন। দরজা লাগানোর শব্দ পেলাম, হয়তো এসেছেন উনি। অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে তার আগমন ঘটল। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছি, কারণ আমি জানি এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্যই প্রত্যাশিত নয়। চুপচাপ বসে আছি আমি, হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। রুমে ভয়াবহ নিস্তব্ধতা। এই নীরবতা ভেঙে শুভ্রই বলে উঠল, রোদেলা, কেন করলে আমার সাথে এমন? আমার বাবার টাকার জন্য? তাছাড়া আর কি বা হতে পারে? তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেয়া। কি বলবো ভেবে পাচ্ছি না। উনি সব দোষ কত সহজে আমার ঘাড়ে দিয়ে দিলেন, সাথে খারাপ মেয়ের পদবি। আমার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে আমি, তাই বলে লোভী নই আমি। কিন্তু আজ সেই পদবিটাও পেয়ে গেলাম। হঠাৎ গায়ে কিছু পড়ায় ঘোর কাটলো। প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পর বুঝতে পারলাম, শুভ্র আমার শরীরে টাকা ছুঁড়ে ফেলছে আর বলছে, আরো চাই টাকা? বলো, আরো চাই। কত টাকা দিলে তুমি মুক্তি দিবে আমায়, বলো? আমার চোখে পানি আর বাদ মানছে না। এই 17 বছরের জীবনে কখনো নিজেকে এতটা ছোট আর অসহায় মনে হয়নি। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি। এসব নাটক বন্ধ করো। এসব করে আমাকে হাত করতে পারবে না, কখনো না। আর হ্যাঁ, আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না। তাহলে আমার খারাপ রূপটা দেখাতে বাধ্য হব। দেখুন, আপনি ভুল। চুপ, একদম চুপ। আর একটা কথা না, জানো, আমার তোমার প্রতি তাকিয়ে ঘৃণা হয়। তুমি সব জানার পরও কিভাবে এমনটা করতে পারলে? ছি। বলেই শুভ্র বেলকনিতে চলে গেল। আমাকে কিচ্ছু বলার সুযোগই দিল না। খুব ক্লান্ত লাগছে আজ। শরীর নয়, মনটা বড় ক্লান্ত আজ। বিছানার একপাশে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। বাবা মায়ের কথা বড্ড মনে পড়ছে। কেন করলেন আমার সাথে এমন? কেন? লাইফটাকে যদি এডিট করা যেত, তাহলে 25 সেপ্টেম্বর তারিখটা মুছে ফেলতাম আমার জীবন থেকে, সাথে শুভ্র নামের এই মানুষটাকেও। ফ্ল্যাশব্যাক। কলেজ শেষে বাসায় গিয়েই দেখি চারিদিকে হইচই, বাড়ি ভরা মানুষ। কিছুই বুঝতে পারছিলাম না। আম্মুকে জিজ্ঞেস করায় বলল, রুমু আপুকে নাকি দেখতে আসছে, তার জন্যেই এত আয়োজন। আশ্চর্য, রুমু আপুকে দেখতে আসবে ভালো কথা, কিন্তু আমাদের বাসায় কেন? সামনে টেস্ট এক্সাম, কিছুই পড়ি নাই, তার মধ্যে এত ঝামেলা, অসহ্যকর। বিকেলে ছেলে পক্ষ এলো, ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কে জানে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে কিনা। সব বাপের মেয়ের জামাই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সবার বেশ পছন্দ হয়েছে, ছেলে দেখতেও মাশাআল্লাহ। ছেলে বড় ফুপার বন্ধুর ছেলে, তাই আর জানাশোনা নিয়ে ঝামেলা করেনি কেউ। ঠিক হলো 25 সেপ্টেম্বর কিছু মুরব্বী আর কিছু আত্মীয় এনে ঘরোয়াভাবেই বউ নিয়ে যাবে তারা। তাই সেই 25 সেপ্টেম্বরই যে আমার জীবনের কাল হবে, তা আমি বুঝতে পারিনি কখনো। বিয়ের আর 10 দিন বাকি মাত্র। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, সবার উৎসাহ আনন্দের সীমা নেই। আমিও বেশ আনন্দেই ছিলাম। কাজিনদের মধ্যে আমিই সবচেয়ে ছোট, আর রুমু আপু বড়। দেখতে দেখতে এসে গেল সেই কাল, কালবেলা 25 সেপ্টেম্বর। সকাল থেকেই সবার ব্যস্ততা শুরু। সাজুগুজু করে কে কাকে হার মানাবে সেই চেষ্টা সবার। আমিও আর বসে থাকবো কেন? লাল কাতান শাড়ি, হাত ভরা চুড়ি, চোখে গাঢ় কাজল, লম্বা রেশমি চুলগুলো খুলে দিয়ে তৈরি হয়ে নিলাম। আমার আপুরা তো রীতিমতো আটা ময়দার দোকান সেজে আছে। তাদের এক একজনকে চিনতেও আমার ব্যাপক কষ্ট হয়েছে। যাই হোক, বর এলো, সাথে প্রায় 30 জন। এই 30 জনের মধ্যে একটা মুখ দেখে আমার সব আপুরা রীতিমতো প্রাসিত, আর সেই একজন ছিল শুভ্র ভাইয়া। আমিও যে আর চোখে তাকাইনি তা নয়, সেই লেভেলের ক্রাশও খেয়েছিলাম, কিন্তু বড় আপুদের জিনিসে চোখ দেওয়ার সাহসই হয়নি। প্রথম থেকে ভাইয়া বলেই মেনে নিয়েছিলাম আমি। মজার বিষয় হলো, আজ আমি তারই বউ। বরপক্ষের খাওয়া শেষ হলে মায়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কেউ একজন বলে উঠল, আরে, মা মনে হয় চমকে উঠল, পেছনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল।
তার চোখ যে ছলছল করছিল তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু কেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তাই একবার মা তো আরেকবার মধ্যবয়স্ক লোকটার দিকে তাকাচ্ছিলাম। লোকটার চোখও ছলছল করছিল। আমি আরো অবাক হলাম যখন দেখলাম মা লোকটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমিও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। মাকে কখনো এইভাবে কাঁদতে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, লোকটাকে এর আগে তো কখনো দেখিনি। আমি আর ভাবতে পারছিলাম না, ছোট্ট মাথায় হাজার প্রশ্নের স্তূপ নিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। মা কান্না জড়িত কণ্ঠে বলছিলেন, তুমি কেন এমন করলে? বলো কেন? এতটা ভালো হওয়ার কি দরকার ছিল? তোমাকে কত খুঁজেছি আমি, জানো? জানি তো। না, জানো না, তুমি কিচ্ছু জানো না। কোথায় ছিলে তুমি বলো? উত্তর দাও। 28টা বছর কম সময় তো নয়। এত বছর পর ফিরেই বা কেন এলে? কেন? আমি আজ সব হিসেব নিব তোমার থেকে। আচ্ছা নিও, আগে শান্ত হও। সবাই দেখছে তো, লক্ষ্মী মেয়েরা এমন করে না। এখনো বাচ্চাই রয়ে গেলি। লোকটার কথা শুনে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। বলে কি, আমার ভাইয়ের বয়স 27, আপুর বয়স 20, আর আমার 17। এত বড় বড় ছেলে মেয়ের মাকে বাচ্চা বলে কেমনে? আজীব, কমন সেন্স টোটালি জিরো। হ্যাঁ, আচ্ছা এই লোকটা আমার প্রাক্তন প্রেমিক নয় তো? এবার ছি ছি, নিজে মাকে নিয়ে এসব কি ভাবছি আমি? তাছাড়া আমার জানা মতে বাবা মায়ের লাভ ম্যারেজই ছিল, তাহলে ওনার সাথে প্রেমই বা কখন করলেন? উফ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর লোকটা যেভাবে অরি অরি করছে, আর কি বা ভাবা যেতে পারে? আমি শুধু নানু ভাইকেই অরি নামে ডাকতে শুনেছি। তারপর উনি প্রশ্নগুলো নিয়ে যখন খিচুড়ি পাকাচ্ছিলাম, তখনই বাবা সামনে এসে দাঁড়ালেন। আমার হাত রীতিমতো ঠান্ডা হয়ে আসছে। এটা যদি মায়ের প্রাক্তন হয়, তাহলে বাবা তো লঙ্কা কাণ্ড শুরু করে দেবেন। ভয়ে তো আমার গলা শুকিয়ে কাঠ। মায়ের সেদিকে কোনো খেয়ালই নেই, কিন্তু লোকটা খেয়াল করলো। মাকে টেনে নিজের থেকে ছাড়িয়ে শান্ত দৃষ্টিতে তাকালেন। আমি চোখ খিচে বন্ধ করে রেখেছি। নিশ্চয়ই এখন বাংলা সিনেমার ফাইটিং শুরু হবে, কিন্তু এ কি, কোনো শব্দই শোনা যাচ্ছে না। চোখ পিটপিট করে খোলে দেখলাম, যেটা দেখলাম সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। বাবা লোকটাকে জড়িয়ে ধরে আছে, আর আমি তো অবাকের সপ্তম আকাশ পাড়ি দিয়ে শান্ত হয়ে দাঁড়ালাম। সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। নিজের বউয়ের প্রাক্তনকে বুকে জড়িয়ে নেবে এমন পুরুষ মানুষ দুনিয়ায় আছে? জানতামই না আমি। আমার বাবার নাম অবশ্যই ইতিহাসের পাতায় ছাপা উচিত। হঠাৎ বাবার কথায় ভাবনায় ছেদ ঘটলো আমার। রোদ মা, এটা তোমার ইকবাল মামু। আমি চিনতে পারলাম না, কখনো শুনেছি বলেও মনে হয় না। ভদ্রতার খাতিরে বললাম, আসসালামু আলাইকুম মামু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মা, তুমি কেমন আছো? জি ভালো। তুমি বিয়ে করনি? মানে পরিবার? আরে, তোমার ভাবিও তো এসেছে, সাথে 2 ছেলেও। দাঁড়াও, পরিচয় করিয়ে দিই। কিছুক্ষণ পরই একজন মধ্যবয়স্ক মহিলা আর দুজন ছেলে আমাদের দিকে এগিয়ে এলেন। তার মধ্যে একজন ছিলেন শুভ্র ভাইয়া। আমার বুঝতে বাকি রইল না উনি মামুর ছেলে। মামু পরিচয় করিয়ে দিলেন। অব্র শুভ্র 2 ছেলে তার। অব্র ভাইয়া ব্যবসায় হাত দিয়েছে, আর শুভ্র ভাইয়া অনার্স কমপ্লিট করেছে, এবার ফাইনাল ইয়ার। মামুনি তো মাকে দেখেই জড়িয়ে ধরলেন। মামুনিকে মায়ের কথা রোজ বলতেন। বোনটাকে বড্ড ভালোবাসেন তিনি। আমার নিজের গালেই চড় মারতে ইচ্ছে করছিল। ছি ছি, আমি না জানি কি কি ভাবছিলাম। আজানের শব্দে বাস্তবে ফিরে এলাম। ঝটপট উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। এতক্ষণে খেয়াল হলো উনি রুমে নেই। হাজার হলেও স্বামী তো, চিন্তা তো হয়ই। কেমন যেন অস্থির লাগছে। হঠাৎ মনে পড়লো উনি তো কাল রাতে বেলকনিতে গিয়েছিলেন। দৌড়ে বেলকনিতে গিয়ে দেখলাম উনি ফ্লোরে পড়ে ঘুমোচ্ছেন, পাশে অসংখ্য সিগারেটের টুকরো। বুকের ভেতরটায় যেন কেমন মোচড় দিয়ে উঠলো আমার। ওনাকে ডাকার সাহস করে উঠতে পারলাম না। যদি রেগে যায়, ওনাকে আমি বরাবরই ভয় পাই। সেই তো প্রথম দিনের কথা। ফ্ল্যাশব্যাক। বিয়ের পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পরে মা আমাকে রুমে পাঠালেন। তার ফোনটা নাকি রুমেই ফেলে এসেছে। আমিও নাচতে নাচতে গেলাম ফোন আনতে। হঠাৎ শাড়ির আঁচলে টান পড়ে পেছনে তাকিয়ে দেখলাম শাড়ির আঁচলটা গেস্ট রুমের দরজায় আটকে আছে। নিজের মনে বকবক করতে করতে যেই না দরজাটা হালকা খুললাম, আমার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে আসে। কিছু না ভেবে চোখ বন্ধ করে দিলাম এক চিৎকার। সাথে সাথে ভারী গলায় ধমক দিয়ে উঠলো কেউ। হ্যাঁ মেয়ে, চেঁচাচ্ছ কেন? একদম চুপ। আমি ভয় পেয়ে মুখে হাত চেপে চুপ হয়ে গেলাম। চোখ দুটো হালকা খুলে যা দেখলাম তাতে মনে হলো পুরো বাঁশ ঝাড়টাই আমার মাথায় ফেলে দেওয়া হয়েছে।
ছি ছি, এ কি? এ তো শুভ্র ভাই আপুদের ক্রাশ। উনি এইসব কি করছিলেন? ছি ছি ছি, থ্যাংক গড বেশি ক্রাশ খাইনি, নয়তো আমার কচি হাড়টা আজই ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। হুম, আল্লাহ বাঁচিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবই ভাবছিলাম আমি। আমার ভাবনার ঘোর কাটলো ওনার আরেক ধমকে। এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা আছে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভয়ে ভয়ে কোনো রকমে বললাম, "আ- আপনারা এখানে কি করছিলেন?" কেন, দেখতে পাওনি? রোমান্স করছিলাম, আর তুমি আমাদের ডিস্টার্ব করছো। ওনার চোখের দিকে তাকিয়ে আমার তো যায় যায় অবস্থা, গলা তো রীতিমতো বিদ্রোহ শুরু করে দিয়েছে। কোনো রকমে একটা ঢোক গিলে বললাম, সরি ভাইয়া, আমি ইচ্ছে করে ডিস্টার্ব করিনি আসলে। চুপ, একদম চুপ। ধমকে আমি রীতিমতো কেঁপে উঠলাম, মুখটা কাদো কাদো করে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে এখনই কান্না দেবীর আগমন ঘটবে। ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠল, শুভ্র, শুধু শুধু বাচ্চা মেয়েটাকে বকছো কেন? নীলি, তুমি চুপ করো। দোষ যখন করেছো, ওকে তো শাস্তি পেতে হবে। শাস্তির কথা শুনে এবার কেঁদেই দিলাম, কাদো কাদো গলায় বললাম, ভাইয়া প্লিজ আমায় মারবেন না, আমি আর জীবনেও কাউকে ডিস্টার্ব করবো না, আর কাউকে বলবো না যে আপনার। আমাকে থামিয়ে দিয়ে উনি আবার ধমক দিয়ে উঠলেন, হাই, চুপ। খবরদার কানবা না। কান্না করলে আরো কঠিন শাস্তি দিব। হ্যাঁ। আমি এবার চুপ হয়ে ফোপাতে ফোপাতে বললাম, কি শাস্তি দিবেন আমায়?" তোমার শাস্তি হলো 15 মিনিট দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কথাটা শুনে আমি বিস্ফোরিত চোখে তাকালাম ওনার দিকে। বাটা লুচু বলে কি? এত জায়গা থাকে তো এই দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে যাব কেন আজব? তাই ভয়ে ভয়ে বললাম, কেন?" কারণ তুমি আমার রোমান্টিক টাইম স্পয়েল করেছো। সো এখন তুমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিবে, যেন অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে। গট ইট? আমিও অবাক চোখে তাকিয়ে রইলাম। পাশের আপুটা বলে উঠল, শুভ্র, তুমি না দিন দিন সেমলেস হয়ে যাচ্ছ। বাচ্চা মেয়েটার সামনে কি বলছো এসব? চলো তো, সবাই খুঁজবে। না জান, আমার পাওনা রয়ে গেছে তো। বলে ওনার দিকে এগিয়ে গিয়েও হঠাৎ থেমে গেলেন। আমার দিকে তাকিয়ে একটা রাম ধমক দিয়ে বাইরে গিয়ে দাঁড়াতে বললেন। আমিও বাধ্য মেয়ের মতো দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে পড়লাম আর বিড়বিড় করে ওনার 14 পুরুষ উদ্ধার করতে লাগলাম। বেটা রোম্যান্স করবি ভালো কথা, দরজায় যে লক নামক জিনিস আছে সেটা কি জানিস না? আবার আমাকে বলে যত সব আবাল মার্কা জনগণ। হাহ, সেটাই ছিল ওনার সাথে আমার প্রথম কথা বলা। দরজায় কড়া নড়ায় আমার ভাবনার সুতো কাটলো। মামনি ডাকছে আমায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:30 বেজে গেছে। এত সময় কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। তাই আর দেরি না করে ওনার ঘুমন্ত মুখটাকে একটু ছুঁয়ে দেওয়ার অদম্য ইচ্ছাকে উপেক্ষা করে একটা দীর্ঘশ্বাসকে সঙ্গী করে দিয়ে নিচে চলে এলাম। মা আর আপু কিচেনেই ছিল। মামনি আমাকে দেখেই বুকে টেনে নিলেন। এতক্ষণে আমার বিক্ষিপ্ত মনটা যেন একটু ঠান্ডা পরশ পেল। আপু তো রীতিমতো বড় ভাইয়ের দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে। নেবেই বা না কেন? সে তো বরাবরই শান্তশিষ্ট সংসারী মেয়ে। আর আমি ঠিক তার উল্টো। আপুকে সবসময় মজা করে বলতাম, আপু বিয়ে তো তোর দেবরকেই করবো, নয়তো শ্বশুর বাড়িতে ঝামেলা করলে বাঁচাবে কে আমায়? আপু জবাবে শুধু মিষ্টি হাসতো। নিয়তির খেলায় আজ আমি সত্যি আপুর দেবরের বউ। কিন্তু এই নিয়তিটা যে আমার জীবনের কাল হবে তা কেউ জানতো না। মামানি আর আপু টেবিলে খাবার সাজাচ্ছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এখানেও বাসার মতোই আদর পাচ্ছি, ছোট বাচ্চাটার মতো। কিন্তু যাকে পাওয়ার তাড়না আমায় কুড়ে কুড়ে খাচ্ছে সে তো আমার সহ্যই করতে পারে না। মামানির ডাকে ফিরে তাকালাম। 1 কাপ কফি হাতে ধরিয়ে দিয়ে বললেন, জামা, শুভ্রকে কফিটা দিয়ে চটপট নিচে আসতে বল। ভয় মাখা ধুরো ধুরো বুক নিয়ে এগিয়ে গেলাম রুমের দিকে। উনি এখনো একইভাবে ঘুমোচ্ছেন। কয়েকবার ডাকার পরেও যখন শুনলেন না, তখন কিছুটা বিরক্ত হয়ে ওনাকে হালকা ধাক্কা দিতেই চোখ খুললেন। কিছুক্ষণ ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকেই ঝট করে উঠে বসলেন। ওনার চোখের রাগটা স্পষ্ট দেখতে পাচ্ছি। ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, "আ- আপনার কফি মা।" আর কিছু বলার সুযোগ পেলাম না আমি। তার আগেই গরম কফিতে ঝলসে গেল আমার হাত। বাবা মা আপু আর ভাইয়ার আদরের পরিটা ছিলাম আমি। ফুলের টোকাও পড়তে দেয়নি আমার গায়ে। আর আজ আমি ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছি, চোখ থেকে পানি পড়ছে অবিরল। মানুষ মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? আমি যে একজন মানুষ, আমার যে কষ্ট হয় এটা হয়তো উনি ভুলেই গেছেন। নিজের কষ্টটাকে আমার কষ্ট দিয়ে ঢাকার কি অসাধারণ প্রচেষ্টা। আমি কিছু বলার ভাষা খুঁজেই পাচ্ছি না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বড্ড উন্মাদ বলে মনে হচ্ছে আমার। হঠাৎই আমার পুড়ে লাল হয়ে যাওয়া হাতটা চেপে ধরলেন।
ব্যথায় কুকিয়ে উঠলাম আমি, কিন্তু সেই দিকে তার কোনো খেয়াল নেই। মনে হচ্ছে আমার ব্যথাতেই পৈশাচিক আনন্দ পাচ্ছেন তিনি। আমার চোখের পানিকে উপেক্ষা করে তিনি আরো শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ মেয়ে, কথা কানে যায় না? আমার থেকে দূরে থাকতে বলিনি? এত বেহায়া কেন তুমি? বাবাকে তো হাত করেছো টাকার লোভে, এখন আমাকে হাত করতে চাও? লাস্ট বারের মতো ওয়ার্ন করছি তোমায়। বিয়ে তো করেছো, বাট কাছে আসার চেষ্টাও করবে না। আমার কাছে আসার অধিকার শুধু এবং শুধুই নীলের। বুঝতে পারছো তুমি? তোমাদের মতো সো কল্ড মিডল ক্লাস মেয়েদের বলেও কোনো লাভ নেই। তোমরা হয়তো এসব উত্তরাধিকার সূত্রই পাও, তাই না? এবার আমি আর চুপ থাকতে পারলাম না। নিজের পরিবারকে কেউ আমারই সামনে নিঃসংকোচে অপমান করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অনেক হয়েছে, আর না। নিজের রাগ, ক্ষোভ, অভিমান সবকিছুকে ভিত্তি করে অসীম সাহস নিয়ে ওনার কলার চেপে ধরলাম। ওনার রক্তচক্ষু চাহনি আমার নজর এড়ায়নি। কিন্তু না, আজ আর ভয় নয়। এই আধুনিক যুগে এসে মধ্যযুগের মহিলাদের মতো স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করব, এমন শিক্ষা বাবা মা আমায় দেয়নি। আপনার সাহস কি করে হয় আমার ফ্যামিলি নিয়ে কথা বলার? আমি চুপ করে আছি তার মানে এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন। লিসেন মিস্টার শুভ্র, এত ন্যাকা সাজার চেষ্টা করবেন না। কি যেন বলেছিলেন? আমি আপনাকে লোভে পড়ে বিয়ে করেছি, ইচ্ছে করলে আটকাতে পারতাম, আপনার জীবন নষ্ট করেছি, ব্লা ব্লা। তাহলে এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি, তাহলে কেন নষ্ট করলেন আমার জীবন? কেন? যদি নীলিমাকেই এত ভালোবাসেন, সেটা বিয়ে করার সময় মনে ছিল না? ইচ্ছে করলে তো আপনিও আটকাতে পারতেন বিয়েটা, কেন আটকানি? কিসের লোভে শরীরের? রোদ, চেঁচাবেন না। আপনার চেঁচানোতে আমার কথা থামবে না। অনেক বলেছেন আপনি, এবার আমার পালা। তোমার সাহস কি করে হয় আমার কলার ধরার? সাহস? সাহসের দেখেছেনটা কি? আগে আমার প্রশ্নের জবাবগুলো দেন। কেন করলেন বিয়েটা? নিশ্চয়ই বলবেন। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে ওদের চাপে আরো কত কিছু। তো মিস্টার শুভ্র, বাপ মা কি আপনার একার আছে? আমার কি আকাশ থেকে টুপ করে পড়েছি আমি? নাকি আপনার বাবা মায়ের ইমোশন আছে, কষ্ট আছে, আমার বাবা মায়ের নেই? তারা কি পাথর, নাকি টাকা দিয়ে ওগুলো অনলিমি করে রেখেছেন? আর কি যেন বলছিলেন, টাকা? আই স্পিট অন ইয়োর মানি। আপনার টাকা ছুঁয়ে নিজের হাত নোংরা করার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। আর আপনার কাছে যাওয়ার কথা, হাসালেন আমায়। আপনি ভাবলেন কি করে আপনি বলবেন আর আমি ড্যাং ড্যাং করে আপনার কাছে চলে যাব? আমি আপনার মতো থার্ড ক্লাস রুচি বহন করি না। আরে আমি আপনাকে ওয়ার্ন করছি, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। নিহাদ বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, নয়তো আপনার মতো লো ক্লাস মেন্টালিটি কোনো লোককে আমি রোদ তাকিয়েও দেখতাম না। আর হ্যাঁ, এতদিন কিছু বলিনি তার মানে এই নয় যে আমি কথা বলতে পারি না। আমি চুপ করেছিলাম শুধুমাত্র আপনার কথা ভেবেছিলাম নীলিমা আপুকে হারিয়ে আপনি ডিপ্রেসড, বাট আই ওয়াজ রং। আপনি ডিপ্রেসড হন, ইউ আর মেন্টালি সিক। আর কোনো সাইকোকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। গট ইট? বলেই কলার ছেড়ে দ্রুত নিচে চলে আসলাম। ওখানে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র শক্তি আর নেই। রুম থেকে বেরিয়ে কয়েক দফা জোরে জোরে শ্বাস নিলাম। উফ আল্লাহ, রোদ, আই এম প্রাউড অফ ইউ। বাহ, ব্রেভ গার্ল। পুরাই নো বলে ছক্কা মেরে দিয়েছিস। ওয়ে হয়ে সাইকোটার মুখটা দেখার মতো ছিল, ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দেই। ইস, আরে কে কোথায় আছিস রে? আমার প্রশংসা কর, কত খুশি লাগছে আমার। অতি খুশি লাগে ক্যারে। এসব ভাবতে ভাবতে বিশ্বজয়ী একটা হাসি দিয়ে নাচতে নাচতে নিচে নেমে আসলাম আমি। কিরে ছোট নাগবো, এত খুশি লাগছে কেন তোকে? বর বেশি বেশি আদর করছে নাকি? আমি অধিক আনন্দে হিতাহিত জ্ঞান হারিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলে ফেললাম, না গো, বর আমাকে নয়, আমি বরকে আদর করে এলাম। তাই বুঝি? হুম, বলেই বুঝতে পারলাম রং জায়গায় রং কথা বলে ফেলেছি। ছি ছি, আঙ্কেল ভাইয়া আন্টি সবার সামনে কি বলে ফেললাম আমি। আল্লাহ, মারিফাক করে দাও, নয়তো আকাশে ফোঁটা করে দাও। আমি আর বাঁচতে চাই না। আর চোখে সবাইকে দেখছি, সবাই মিটে মিটে হাসছে, ইভেন মামু। আজকে বুঝতে পারছি লজ্জা কাকে বলে, কত প্রকার ও কি কি। এর আগেও আমার ফুলিশনেসের জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে আমায়, সেদিন এই খাটাইশটার জন্যই। আর আজও ফ্ল্যাশব্যাক। সেদিন শুভ্র ভাইয়ারা ফুল ফ্যামিলি আমাদের বাসায় ইনভাইটেড ছিল। আপু আর অব্র ভাইয়ার বিয়ের কথা চলছিল তখন। এক্সাম শেষে কলেজ থেকে বাসায় ফিরে যেই না তাড়াহুড়ো করে রুমে ঢুকতে যাব, কেউ একজন পেছন থেকে হ্যাচকা টান দিয়ে পাশের গেস্ট রুমে ঢুকিয়ে দরজা দিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় চমকে চিৎকার করতে একজোড়া হাত আমার দেয়ালের সাথে চেপে ধরে। শক্ত হাতে মুখটা চেপে ধরলো আমার। ভয়ে মনে হচ্ছিল
হৃৎপিণ্ড নামক জিনিসটা যে কোনো সময় বেরিয়ে আসবে। চোখটা মিট মিট করে যা দেখলাম তাতে ভয় চক্রবৃদ্ধি হারে পেরে সে সীমানায় গিয়ে পৌঁছালো। হ্যাং মেরে দাঁড়িয়ে আছি। যাকে আমি জমের মতো ভয় পাই, সে যদি অর্ধ উলঙ্গ অবস্থায় আমাকে দেয়ালে চেপে ধরে দাঁড়িয়ে থাকে, তবে তা ভয় পাওয়ার জন্য যথেষ্ট সুইটেবল বলে আমি মনে করি। শরীরে বাচ্চা জড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া। উন্মুক্ত বুকে লেপ্টে থাকা লোম আর বিন্দু বিন্দু জল জানান দিচ্ছে মাত্র শাওয়ার নিয়েছেন তিনি। ফর্সা মুখটাকে হালকা লাল হয়ে থাকা চোখ দুটো আরো আকর্ষণীয় করে তুলছে। কিন্তু প্রশ্নটা হলো, আমাকে এখানে কেন আনা হয়েছে, আর এভাবে চেপে ধরে থাকার কারণটাই বা কি? মেয়ে হিসেবে অবশ্যই আমার রেগে যাওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় হলো আমার রাগ ভয়ের নিচে চাপা পড়ে আপাতত তান্দুরি চিকেনে পরিণত হয়েছে। আমি যেভাবে ভয়ে কাঁপাকাঁপি করছি, আমার ধারণা রাগের যদি কোনো ক্রোমোজোম থেকে থাকে তাহলে তারাও ইতিমধ্যে এই ব্যাটার ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এই ব্যাটা যে লুচু নাম্বার 1 সেই সন্দেহ আমার প্রথম দিনই ঘুচে গেছে। উনি যে হাই লেভেলের বেশরম সেটাও আজ জানা হয়ে গেল। ভয়ে লজ্জায় না পারছি ওনাকে কিছু বলতে, আর না পারছি ওনার দিকে তাকাতে। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও আমার পক্ষে সম্ভব না। হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে আসছে আমার। তার উপর নেমো খারাপ হাড়টা আমার বিরুদ্ধেই বিদ্রোহ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। উনিও কিছু বলছে না, তাই ভয়ে ভয়ে আমিই বলে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? গুড কোয়েশ্চেন। তোমাকে এখানে আনার পেছনে আমার বড়সড় একটা প্ল্যান আছে। মানে কি প্ল্যান? এই মেয়ে, কাঁপছো কেন? আপনি প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না। এমন কিছু মানে? লাইক সিরিয়াসলি? এই মেয়ে, তোমার মাথায় কি আসলে কয়েকটা দাঁড় ছিঁড়ে নাকি? হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? সারাদিন সিরিয়াল দেখলে তো এইসব চিন্তা মাথায় ঘুরবে। ফুপিকে জানাতেই হবে। আমি থতমত খেয়ে গেলাম। প্রচুর লজ্জা লাগছে। ছি, সত্যি তো আমি অনেক বেশি ভেবে ফেলেছি। কিন্তু আমি মোটেও সারাদিন সিরিয়াল দেখি না। আচ্ছা, উনি মাকে কি জন্য বিচার দিবে? আল্লাহ বাঁচাও আমায়। কি বলবেন মাকে সে? বাচ্চা মেয়ের মাথায় যেসব বাজে চিন্তা ভাবনা ঘুরে বেড়ায়, সেটা তো মা হিসেবে ফুপির জানার পুরো অধিকার আছে। আর ভাই হিসেবে বিষয়টা ওনাকে জানানো আমার কর্তব্য, তাই না? না প্লিজ, মাকে কিছু বলবেন না প্লিজ। বিশ্বাস করুন, আমি মোটেও এমন কিছু ভাবিনি। কেমন কিছু? ওই তো বলতে গিয়েই দেখি উনি মুখ চেপে হাসছেন, তাই আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, তুমি চাচ্ছ যে আমি তোমার মাকে কিছু না বলি, রাইট? হুম। ওকে, বলবো না। সত্যি? বাট একটা শর্ত আছে। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ইউ ক্যান টেক ইট লাইক এ ডিল, ইউ নো না, গিভ অ্যান্ড টেক। কি করতে হবে? সিম্পল। তোমার রুমে একটা পার্সেল রেখে আসছে, ওইটা তুমি কাল কলেজ যাওয়ার সময় নীলকে দেবে। আমি ওনাকে কোথায় পাবো? আমাদের ভার্সিটি গিয়ে দিয়ে আসবে। কি, আপনার মাথা খারাপ? আমি একা কিভাবে? আর আপনার জিএফ, আপনি যেতে পারেন না? আমি যেতে পারবো না, কাজ বাবা আমাকে কাল 1 মিনিটের জন্যও ছাড়বে না। তাছাড়া ম্যাডাম আমার উপর রেগে আছে, ওর মানও ভাঙাতে হবে। সো ইউ আর দ্য বেটার অপশন ফর মি। আমি যাব না। ওকে, যেও না। আমি যাচ্ছি ফুপির কাছে, কত কিছু বলার আছে। এই না, আমি যাব। গুড গার্ল। মুখ গোমরা করে বললাম। হঠাৎই অব্র ভাইয়া রুমে ঢুকে আমাদের এইভাবে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ভাইয়াদের জন্য চা নিয়ে এসে আপু শুভ্র ভাইয়াকে এইভাবে দেখে চায়ের কাপ ফেলে দিয়ে চোখ চেপে ধরে চিৎকার দিয়ে ওঠে। তারপর বাকি সব ইতিহাস। আপুর চিৎকারে আর কাপ ভাঙার শব্দে সবাই রুমে এসে হাজির। সবাই চোখে এক ঝাঁক প্রশ্ন নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমি সে আর নাই বা বলি। অবশেষে নীরবতা ভেঙে আমু গম্ভীর কণ্ঠে বলে উঠল, রোদ, তুমি এই সময় এখানে কি করছিলে? আসলে পার শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে থেমে গেলাম। কি পার করছিস? তারপর আমি যা বলেছিলাম তাতে করে শুভ্র ভাইয়া সহ সবারই চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। আমি তাদেরকে বলেছিলাম আমি এখানে গোসলের পারমিশন নিতে আসছিলাম। জানি কথাটা শুনে অবাক হওয়ারই স্বাভাবিক, কিন্তু কি আর করা। পার দিয়ে অন্য কোনো ওয়ার্ড আসছিলই না, আর ওনার টাওয়ালটা দেখে গোসল ওয়ার্ডটাই ফট করে বেরিয়ে এলো। এরপর শুভ্র ভাইয়া ওনাদের কিছু বুঝিয়েছিলেন, কি বুঝিয়েছিলেন তা আমি এখনো জানতে পারিনি। তারপর থেকেই সবাই এই বিষয়টা নিয়ে মজা নেয় আর হু হা করে হাসাহাসি করে। দাদির কথায় বাস্তবে ফিরে এলাম। ওই তো আমার দাদুভাই চলে এসেছে। কি গো দাদুভাই, মুখটা এমন করে রেখেছো কেন?
আদর কম হয়েছে নাকি? ইস, এবার আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। দাদিটাও না, কি দরকার ছিল এভাবে লজ্জায় ফেলার। এবার আমি আর চোখে ওনার দিকে তাকালাম, ওনার রিয়াকশনটা দেখতে চাচ্ছি, কিন্তু আমার ব্যর্থ হতে হলো। ওনার মুখে রাগ বা লজ্জা কিছুই খুঁজে পাচ্ছি না। দাদিকে কিছু না বলে চুপচাপ 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে গেলাম। আমি ব্যাপারটা নিতে পারছিলাম না। আমার ধারণা মতে এই মুহূর্তে ওনার আমার প্রতি প্রচুর রেগে থাকার কথা, কিন্তু এখানে তো কাহিনী উল্টো গেছে। শাস্তি পেতে হবে না ভেবে আমার খুশি হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে আমি খুশি হতে পারছি না। একটা খটকা রয়েই গেছে। এর মধ্যে মামু বলে উঠলেন, রোদমা, কাল কিন্তু তোদের বাড়িতে যাওয়ার কথা, সব গুছিয়ে নিও। শুভ্রকে আমি বলে দেব। অভ্র, রুহি, তোমরাও তৈরি হয়ে নিও। আমরা সবাই সম্মতি জানাতেই মামু ল্যাপটপটা হাতে নিয়ে অফিসে চলে গেলেন। সারাটা দিন আপু আর মামনিকে কাজে হেল্প করে দাদির সাথে দুষ্টুমি করেই কেটে গেল, কিন্তু অবচেতন মন শুধু একটা কথাই ভাবছে, এই ব্যাটার মাথায় চলছেটা কি? এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তো উনি নন। রাতে আর একটু জ্বালিয়ে বাজিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। রাত প্রায় 12টা বাজতে চললো, ওনার কোনো খোঁজ খবর নেই। সেই সকালে বেরিয়েছিলেন আর ফেরেননি। এবার বেশ দুশ্চিন্তা হচ্ছে। ওনার নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমার পক্ষে ওনাকে ফোন দেওয়া পসিবল না। ফার্স্টলি উনি আমার ফোন পিক করবেন না, অ্যান্ড সেকেন্ডলি ওনাকে ফোন দেওয়ার প্রশ্নই আসে না। ইউ অল নো ইগো ইজ আ বিগ ম্যাটার। ঠিক 12টা 30 মিনিটে উনি বাসায় ফিরলেন, এসেই বিছানায় গায়ে এলিয়ে দিলেন। ওনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আমার খুব ইচ্ছে করছিল ওনার সাথে কথা বলি, কিন্তু ওনার সাথে কথা বলার মতো কোনো টপিকই আমাদের মধ্যে নেই। কি বলা যায় ভাবছি। এই যে মিস্টার, ইচ্ছে করেই কাঁচা ঘুমটা ভাঙালাম যেন রেগে যায়, কিন্তু উনি আমার ইচ্ছায় 1 বালতি পানি ঢেলে দিয়ে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবা? ওনার কথাটা স্বাভাবিক হলেও তার সেই অতি স্বাভাবিক কথাটা আমার কাছে অতি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। আমি ওনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এখানে শুয়ে আছেন কেন? তো কই শুভ? তা আমি কি জানি? আমি এখন ঘুমাবো, আর আমি আপনার সাথে এক বিছানায় কিছুতেই শোবো না। সো ইউ ক্যান গো নাও। অনেকটা ঝাঁঝালো কণ্ঠেই বললাম, কিন্তু এবারও রাগ না করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লেন। এবার আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। হচ্ছেটা কি এসব? উনি কি করতে চাইছেন? চুপি চুপি আমায় মেরে নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করছেন না তো? হায় আল্লাহ, কি হবে এখন? সেদিন রাতে ঘুমের আর চোখে ধরাই দিল না। সকাল সকাল উঠে নামাজ পড়ে নিলাম। উনি বাচ্চাদের মতো ঘুমোচ্ছেন, খুব নিষ্পাপ লাগছে দেখতে, কিন্তু মুখে একটা ক্লান্তির ছাপ। আচ্ছা, ওনার কিছু কি হয়েছে? হঠাৎ এমন পরিবর্তন কি আদৌ মেনে নেওয়া যায়? ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্যে। খুবই ভালো লাগছে। বাবা মায়ের সাথে পুরো একটা দিন থাকবো ভাবতেই নাচতে ইচ্ছে করছে। আবার পুষে রাখা অভিমানটাও চারা দিয়ে উঠছে বারবার। উনি পুরো রাস্তা নির্বাক ছিলেন, গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করে গেছেন শুধু। ওনার এমন ব্যবহার আমার বড্ড ভাবাচ্ছে। বাইরের দৃশ্য আর পেছনে সিটে বসে থাকা আপু আর ভাইয়ের খুনসুটি ঝগড়া এনজয় করতে করতে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে বাবা মাকে ভালো মন্দ জিজ্ঞেস করা ছাড়া আর একটা কথাও বলেননি উনি। সকাল থেকেই চুপচাপ বসে আছেন রুমে। দুপুরে কোনো রকম খেয়ে আবার রুমে চলে গেছেন। সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, কিন্তু আমার মন পড়ে আছে ওনার কাছে। আচ্ছা, ওনার সাথে কি আমার কথা বলা উচিত? আর কিছু না ভেবে চলে গেলাম রুমে। উনি কপালে হাত রেখে বিছানায় শুয়েছিলেন। কোনো রকম ভনিতা না করে বলে উঠলাম, এই যে শুনছেন, কিছু বলবে? আপনি কি ঠিক আছেন? মানে বলছিলাম যে আপনাকে মোটেও ঠিক লাগছে না। কোনো সমস্যা হচ্ছে আপনার? চাইলে বলতে পারেন আমায়। রোদ? এক নিঃশ্বাসে বলে ফেললাম কথাগুলো। ওনার ডাকে কেঁপে উঠলাম আমি। এত নরম আর করুণ শুনে আমায় ডাকেনি কেউ এর আগে। ওনার কণ্ঠটাই যেন হাজারো আকুতি মিশে আছে। রোদ, আমার সাথে একটু বাইরে কোথাও যাবে প্লিজ? ওনার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। যে মানুষটা আমাকে 1 মিনিটের জন্য সহ্য করতে পারে না, সে কিনা আমাকে তার সাথে ঘুরতে যেতে বলছে। ব্যাপারটা হজম করতে বড্ড কষ্ট হচ্ছে আমার। যাবা রোদ প্লিজ? আমার দম বন্ধ আসছে রোদ। ওনার কথা কি রিয়াকশন দেবো বুঝতে পারছি না। মস্তিষ্ক বলছে কোথাও কোনো গন্ডগোল আছে, নো রোদ, ডোন্ট গো। কিন্তু মনটা তো নাছর বান্দা, তাই মনটাকে জয়ী করে রাজি হয়েই গেলাম। গাড়িতে বসে আছে আর উনি ড্রাইভ করছেন। জানি না কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। মনের মধ্যে নানান কথা উকি দিচ্ছে। আচ্ছা, উনি যদি নির্জন জায়গায় নিয়ে গিয়ে আমায় মেরে ফেলেন, এসব ভেবে ভয় কেঁপে উঠছি। কিন্তু ওই যে মন,
যে সর্বদা মস্তিষ্কের বিপরীতে হাঁটে, সে বড্ড নিশ্চিন্তে বসে আছে। কেন যেন মনে হচ্ছে ওনার সাথে থাকলে কোনো বিপদ আমায় ছুতেই পারবে না। হঠাৎ করে ব্রেক কষাতে ভাবনার সুতো কাটলো। উনি আমাকে নামতে বলে সামনের দিকে চলে গেলেন। একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়েছেন তিনি। পরিবেশটাতে বেশ শান্তি শান্তি একটা ভাব আছে, মন ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশ। ওনার দিকে এগিয়ে গেলাম। ঘাসের উপর মাথা নিচু করে বসে আছেন তিনি। একদিন এই মুখটা কেমন শুকিয়ে গেছে তার। বড্ড মায়া লাগছে আমার। মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে গুমড়ে মরছেন। জানি না কি ভেবে হঠাৎ ওনার কাঁধে মাথা রাখলাম। তিনি যদি এক ঝটকায় আমার হাতটা কাঁধ থেকে সরিয়ে দিতেন তাহলে হয়তো তা আমার জন্য স্বাভাবিক একটা ব্যাপার হতো, কিন্তু তিনি যা করলেন তার জন্য আমি কোনো কালেই প্রস্তুত ছিলাম না। ওনার কাঁধে হাত রাখতেই উনি বাচ্চাদের মতো ফুপিয়ে উঠলেন। আমি কি করব বুঝতে পারছি না। এমন কিছু যে হতে পারে আমি তার স্বপ্নেও ভাবিনি। এই মানুষটাকে হাসতে দেখেছি, রাগতে দেখেছি, ধমকাতে দেখেছি, কিন্তু কাঁদতে সেটা তো কখনো দেখিনি। এমন পরিস্থিতিতে আগে কখনোই পড়িনি। কি বলে সান্ত্বনা দেওয়া যেতে পারে তাও জানা নেই আমার। তার উপর ওনার এমন অদ্ভুত বিহেভিয়ারের কারণটাও জানি না, তাই চুপ করে রইলাম, কিচ্ছু বললাম না। এই অসীম নীরবতায় শুধু ওনার কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার ভেতরটাও দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎ উনি আমার হাতটা ওনার বুকে রেখে কান্না জড়িত কণ্ঠে বলে উঠলেন, এইখানটায় খুব কষ্ট হচ্ছে রোদ। আমি নিঃশ্বাস নিতে পারছি না রোদ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বড্ড ভালোবাসি আমি লিলিকে, বড্ড ভালোবাসি। ওকে ছাড়া আমি বেঁচে থাকতে পারছি না। মরে যাচ্ছে আমি, মরে যাচ্ছে। জানো রোদ, ভালোবাসার পাল্লা আমি সবসময় লিলির কাছে হেরে যেতাম। আমার থেকে বেশি ভালোবাসতো আমায়, তবু ধরে রাখতে পারলাম না। দেখো, এই হাতটা আজ ফাঁকা। ও বলছিল কখনো ছাড়বে না, কিন্তু ও কথা রাখেনি। ধোকা দিয়েছে আমায়, ধোকা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওনার কষ্টগুলো আজ বেরিয়ে আসছে, সাথে আমাকেও কাঁদিয়ে মারছে। একটু থেমে আবারও বলতে শুরু করলেন তিনি, ওকে আমার চাই রোদ। এনে দিবে ওকে? দাও না এনে, প্লিজ এনে দাও না প্লিজ। বাচ্চাদের মতো আবদার করে যাচ্ছেন তিনি, কিন্তু ওনাকে আমি কি করে বোঝাবো এটা যে আমার সাধ্যের মধ্যে নেই। আমিও অঝরে কেঁদে চলেছি। ওনার চোখের জল যে বড্ড পোড়াচ্ছে আমায়। রোদ, এই রোদ, বলো না এনে দিবা। কিছু বলছো না কেন? জানো ওর শেষ কথা কি ছিল? ও বলেছিল শুভ একটা মিষ্টি মেয়ে দেখে বিয়ে করে নেবে। কথা দাও। ওর কথা আমি রেখেছি। ওর পছন্দের মেয়েকে বিয়ে করেছে। তোমাকে খুব ভালোবাসতো নীরে। সবসময় বলতো তোর কাজিনটা বড্ড মিষ্টি শুভ। কিন্তু ও আমার কথা রাখেনি, চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। আমি বড্ড বাজে রোদ, বড্ড বাজে। তুমি কাল ঠিকই বলেছিলে আমি খুব নিচু একটা মানুষ। এতটাই নিচ যে নিজের ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারিনি। তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে রোদ, সব ভেঙে দিয়েছে। আমি বাঁচতে চাই রোদ, আমি নীলিকে চাই, নীলিকে। বলতে বলতেই উনি আমার কাঁধে ঢলে পড়লেন। গায়ে হাত দিয়ে দেখি জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার। অনেক ডাকার পরেও যখন ওনার সাড়া পেলাম না, তখন আমি ভয়ে রীতিমতো কাঁপছি। এই নির্জন জায়গায় আমি কার কাছে সাহায্য চাইবো? হঠাৎ ফোন বেজে উঠলো। স্ক্রিনে ভাইয়ার নাম ভাসতেই জানে পানি এলো যেন। দ্রুত ফোনটা পিক করলাম। ভাইয়াকে ওনার অসুস্থ হয়ে পড়ার কথাটা বললাম, কিন্তু ঠিকানা আমি তো নিজেই জানি না কোথায় আছি এই মুহূর্তে, কি করবো এখন। আর কিছুক্ষণ পরই সন্ধ্যা নেমে আসবে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ভাইয়া হঠাৎ বলে উঠলেন আমি যেন ফোনের লোকেশনটা অন রাখি, ওনারা ট্রেস করে চলে আসবেন। কথাটা শুনে কিছুটা হলেও শান্তি পেলাম। একটা আশার কিরণ উকি দিয়ে গেল মনে। ওনার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর বাড়ছে তার। নিজেই তো একটা বাচ্চা আমি, মাত্র 17 বছর বয়স। কতই আর বড় হয়েছি। ভয়ে হাত পা কাঁপছে আমার। চারপাশে কারো সারা শব্দ নেই। এ সময় আমার সাথে খারাপ কিছু হয়ে গেলে কে বাঁচাবে আমায়? তার উপর উনি। কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। ওনার মাথায় পট্টি দেওয়া উচিত, কিন্তু কিভাবে দেব এখানে? গাড়ি চেক করে একটা ওয়াটার পট পেলাম, তাতে পানিও ছিল, কিন্তু কাপড়। বাংলা সিনেমার দরদি নায়িকা সাবানার মতো অনেক চেষ্টা করেও শাড়ির আঁচল ছিঁড়তে পারলাম না। মেজাজটাই বিগড়ে গেল। ধ্যাত, সামান্য একটা শাড়ির আঁচল ছিঁড়তে পারি না আমি। শুভ্র ঠিকই বলে, আমি আসলেই একটা মগা। শুভ্রর পাশে বসে এক মনে এসবই ভাবছিলাম। হঠাৎ কি যেন ভেবে ওনার পকেটে হাত দিলাম। অনেক খুঁজে একটা রুমালও পেলাম। ব্যাস হয়ে গেল। রুমাল ভিজিয়ে ওনার কপালে রেখে ওনার বলা কথাগুলোই ভাবছিলাম। একটা মানুষ এতটা ভালো কি করে বাসতে পারে? নীলিমা আপু বড্ড লাকি, তাকে ভালোবাসার মতো একটা মানুষ আছে যে তাকে পাগলের মতো ভালোবাসে।
নীলিমা আপু আর শুভ্রকে দেখে আমারও বড্ড ইচ্ছে হতো শুভ্র ভাইয়ার মতো আমাকেও কেউ এমন করেই যদি ভালোবাসতো। কিন্তু কে জানতো যে আমি শুভ্র ভাইয়াকে পাবো আর শুভ্র ভাইয়া হারাবে তার ভালোবাসাকে। নিয়তি এত নিষ্ঠুর কেন? আমার এখনো সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। কত হাসি খুশি ছিল সবাই, কিন্তু একটা ঝড় এসে আনন্দ মাখা দিনগুলোকে লন্ডভন্ড করে দিয়ে গেল, স্বপ্নগুলোকে করে দিল তছনছ। কি ভয়ঙ্কর ছিল সেই দিনটা। ফ্ল্যাশব্যাক। পরীক্ষা দিয়ে বের হতেই দেখি শুভ্র ভাইয়া গেটে দাঁড়িয়ে আছে। ওনাকে আমার কলেজের সামনে দেখে অবাক হলাম। উনি এখানে কেন? ওনাকে আমার কলেজের সামনে দেখে অবাক হলাম। উনি এখানে কেন? কোনো কাজে এসেছেন কি? আমাকে দেখা মাত্রই উনি আমার দিকে এগিয়ে এলেন। আমি কিছু বলতে যাব তার আগে আমার হাতটা ধরে টেনে গাড়িতে বসিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। ওনাকে আমি কোনো কালেই বুঝতে পারিনি, আর আজ কি করে বুঝবো? তাই নিজের মাথায় খিচুড়ি না পাকিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া বলুন না কোথায় যাচ্ছি, আর কেনই বা যাচ্ছি, মা কি জানে? পুরো রাস্তা আমি এমন করেই হাজারো প্রশ্ন করে গেছি, আর উত্তর হিসেবে পেয়েছি এক ঝাঁক নিস্তব্ধতা। প্রায় আধা ঘন্টা পর একটা প্রকাণ্ড বাড়ির সামনে গাড়ি থামিয়ে নেমে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বললেন, চলো আমার সাথে। আমি আর কি করতাম, বাধ্য মেয়ের মতো ওনার সাথে বাড়িতে ঢুকলাম। ড্রয়িং রুমের সোফায় কিছু ভাইয়া বসে আড্ডা দিচ্ছিলেন। আমরা ঢুকতেই এক নজর তাকিয়ে আবারও আড্ডায় ব্যস্ত হয়ে পড়লেন। আমি খুবই অস্বস্তি ফিল করছিলাম, তবু শুভ্র ভাইয়ের পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। শুভ্র ভাইয়া একটা রুমের দরজা খুলে আমাকে ভেতরে যেতে বললেন। আমিও একরাশ ভয় নিয়ে রুমের ভেতরে পা রাখলাম। রুমে ঢুকে অবাক হওয়ার মাত্রা যেন আরো বেড়ে গেল। বেডের উপর বিয়ের জন্য মেয়েদের যা যা লাগে প্রায় সব জিনিসই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আচ্ছা, শুভ্র ভাই আমাকে কারোর সাথে বিয়ে টিয়ে দিয়ে দেবে না তো? ব্যাপারটা চিন্তা করতেই ভয় শরীর কাঁপতে লাগলো আমার। কি বলবো কিচ্ছু ভেবে না পেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে এক নজর তাকিয়ে আলমারি খুলে একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন। আমি তখন একইভাবে ওনার দিকে তাকিয়ে আছি। প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়েই রুম থেকে বেরিয়ে গেলেন উনি। যাওয়ার সময় শুধু বললেন, ড্রেসটা চেঞ্জ করে নাও। আমার সাথে কি হচ্ছে আর ঠিক কি হতে চলেছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্যাকেটটা খুলে দেখলাম একটা পিঙ্ক কালারের ড্রেস। বার্থডে গার্লরা সাধারণত এমন ড্রেসই পরে, কিন্তু আমাকে এই ড্রেস দেওয়ার কারণ কি? উনি কি তাহলে আমাকে কোনো বার্থডে পার্টিতে নিয়ে যাবেন? যদি তাই হয় তাহলে এভাবে আনার কি দরকার ছিল? আর এইসব বিয়ের কাপড় চোপড়েরই বা রহস্যটা কি? চারিদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন। বুঝে উঠতে পারছি না ড্রেস পরবো নাকি রেখে দেব। রেখে দেওয়াটাই বেটার হবে। আবার উনি যদি রেগে যান, তার চেয়ে বরং পরেই নেই, কি হবে সেটা নিয়ে পরে ভাবা যাবে। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হতেই উনি হুড়মুড় করে রুমে ঢুকে পড়লেন। আবার সেই আগের স্টাইলে টানা হেঁচড়া করে গাড়িতে বসালেন আমায়। নিজেকে আমার পুতুল বলে বোধ হচ্ছে। ওনার যেমন ইচ্ছা উনি আমাকে সেভাবেই চালাচ্ছেন। প্রশ্নের উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করছেন না। নেহায়ত উনি আমার মামুর ছেলে, নয়তো চিৎকার চেঁচামেচি করে গণধোলাই খাওয়াতাম। হ্যাঁ, আজীব জনগণ। আরে ভাই নিয়ে যাচ্ছিস নিয়ে যা, আমি কি মানা করেছি? করিনি তো। তাহলে উত্তর দিতে সমস্যাটা কই? যত সব। নিজের মনেই বকবক করছিলাম। হঠাৎই গাড়ি থেমে গেল। বিরক্ত হয়ে ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, থামালেন কেন? উনি আমার প্রশ্নটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, ভেতরে যাও। এতক্ষণে আমি সামনের দিকে তাকালাম। এ কি, এ তো নীলিমা আপুদের বাড়ি, কিন্তু উনি আমাকে এখানে কেন আনলেন? আবারও ওনার দিকে প্রশ্নর মাথা চাপড়ে তাকালাম আমি। উনি আমার দিকে না তাকিয়ে বলে উঠলেন, ভিতরে গিয়ে নীলের বাবাকে বলবে আজ তোমার জন্মদিন, আর নীলিকে ছাড়া তুমি কেক কাটবে না, তাই তুমি নীলিকে নিতে আসছো। বাবা মা সহ সবাই ওয়েট করছে তোমার পথে। যেহেতু তুমি নীলির সাথে ওদের বাসায় কয়েকবার আসছো, আর নীলি তোমাকে ওর স্যারার মেয়ে বলে পরিচয় করে দিয়েছে, সো ওর বাবা মানা করবে না, সহজে রাজি হয়ে যাবে, আর নীলিকে নিয়ে তুমি বেরিয়ে আসবে। আমি এখানে ওয়েট করছি, গো নাও। ওনার কথা শুনে আমি ওনার দিকে হাঁ করে তাকিয়ে আছি। এইসবের মানে কি? আমার ভাবনার মাঝেই উনি ধমক দিয়ে উঠলেন, কি হলো, যাও। কিন্তু এত ভনিতা করার কি দরকার, আর এত নাটকই বা কেন? তোমাকে যেতে বলছে। আমিও আর কিছু বললাম না, আর আগে ফুসতে ফুসতে ভেতরে চলে গেলাম। নীলিমাপুর বাবা কোনো এক অজানা কারণেই খুব ভালোবাসে আমায়। সেই ভালোবাসাকেই ব্যবহার করছি ভেবে খারাপ লাগছে আমার, কিন্তু আমারও কিছুই করার নেই। ভেতরে গিয়ে আঙ্কেলকে ভালো মন্দ জিজ্ঞেস করে শুভ্র ভাইয়া শিখিয়ে দেয়া বুলি আওড়ালাম। কাজ হয়েও গেল। নীলিয়াপুর রুমে গিয়ে দেখলাম সে একদম তৈরি হয়ে বসে আছে।
আমার আর বুঝতে বাকি রইল না, সবকিছুই প্রি প্ল্যান ছিল। একমাত্র আমি এক আহম্মক যে কিছুই জানি না। নীলিমা আপুকে নিয়ে বেরিয়ে পড়লাম। শুভ্র ভাইয়া গাড়িতে ওয়েট করছিল। আমরা বসতেই গাড়ি স্টার্ট দিলেন তিনি। 15 মিনিটের মাথায় আবারও গাড়ি থামলো। বাইরে তাকিয়ে দেখলাম কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করানো হয়েছে। এবার কিছু কিছু বুঝতে পারছিলাম। আমরা নামতেই ওনার বাকি ফ্রেন্ডদের দেখতে পেলাম যারা ড্রয়িং রুমে বসেছিল। তাদের মধ্যে একজন কিছু শপিং ব্যাগ এনে আপুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, সব রেডি আছে, তৈরি হয়ে নাও। হবু ভাবি, রোদ তোমাকে হেল্প করবে। আপু ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলেন। তারপর হালকা সাজগোজ। আপুকে এত সুন্দর লাগছিল যে কি বলবো, ছেলে হলে হয়তো প্রেমেই পড়ে যেতাম। আপুকে সাজাতে গিয়ে যা জানতে পারলাম তার সারাংশ এই, আপুর হঠাৎ করেই কাল বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এই গোপন বিয়ের আয়োজন। বাবা অনেক হার্ড, লাভ ম্যারেজ মেনে নেবেন না, তাই এই কাণ্ড যেন ছেলেকে কাবিন নামা দেখিয়ে ভাগানো যায়। আধা ঘন্টার মধ্যেই আপুর সাজ কমপ্লিট। আপুকে নিয়ে বেরিয়ে আসতেই চোখ আটকে গেল। শুভ্র ভাইয়া অফ হোয়াইট শেরওয়ানি আর নীল পাগড়ি পরেছে। অসম্ভব সুন্দর লাগছে ওনাকে। চরম রকম ক্রাশ খেলাম। চোখ সরানোর ইচ্ছে না থাকলেও সরালাম আমি। হাজার হলেও অন্যের বর বলে কথা। এদিকে শুভ্র ভাইয়া হাঁ করে নীলিমা আপুকে দেখছে। এ নিয়ে ওনার ফ্রেন্ডরা কি মজাই না করছে। অবশেষে বিয়ের পর্ব শেষ হলো। আপু আবার ড্রেস চেঞ্জ করে নিলেন। এই অবস্থায় বাসে গেলে আঙ্কেল নির্ঘাত সন্দেহ করবেন। আমরা সবাই কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছি। শুভ্র ভাইয়াকে সবাই মিলে পিঞ্চ করে চলেছে। আমিও সেসব এনজয় করছি। হঠাৎ নীলি আপুর কথা মনে পড়তেই দেখি উনি পাশে নেই। আশেপাশে তাকাতে যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। একটা পিচ্চি রাস্তায় বসে কাছে আর আপু তাকেই তুলতে গেছে, কিন্তু একটা ট্রাক যে তার দিকে ধেয়ে আসে তা হয়তো তার খেয়ালই নেই। ভয়ের চোটে আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না, হাত পাগুলো অবশ হয়ে আসে। আমি যেই না সমস্ত শক্তি দিয়ে চিৎকার করতে যাব, অমনি এক প্রকাণ্ড শব্দে আমরা সবাই স্থির হয়ে গেলাম। শুভ্র ভাইয়া 2 মিনিট স্থির দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থেকে নীলি বলে গগন বিদারী চিৎকার দিয়ে ছুটে গেলেন, সাথে সবাই। কিন্তু আমি নড়ার ন্যূনতম শক্তিটা পর্যন্ত পাচ্ছি না। নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো আমার। এর আগে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি আমি। নীলি আপুকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম, তাই চোখের সামনে প্রিয় মানুষটার রক্তাক্ত শরীর দেখে আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। কিছু বলার বা করার শক্তি আমার নেই। নীলি আপু 2 দিন যাবৎ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। ওনার বাবা মা খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসেছেন। ওনাদের বিয়ের কথাটা বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই ছিল না, তাই বলাও হয়ে ওঠেনি আর। একমাত্র মেয়েকে হারিয়ে আন্টি তো পাগল প্রায়। আঙ্কেলও বারবার সেন্স হারাচ্ছেন, কলিজার টুকরো বলে কথা। আমি আমার নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে দোয়া করছিলাম যেন আপু ভালো হয়ে যায়। সবার মুখে চিন্তার ছাপ। হঠাৎ ডক্টর এসে বলল নীলি আপুর জ্ঞান ফিরছে। কথাটা শুনে এত খুশি লাগছে কি বলবো। এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, আমি তো ভুল ছিলাম। নীলি আপু মাত্র 5 মিনিটের মাথায় আমাদের ছেড়ে চলে গেলেন। আমি চিৎকার করে কাচ্ছি, একটা অপরাধ বোধ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। কেন গেলাম আমি নীলি আপুকে আনতে? কেন? আমি না গেলে না উনি আসতেন আর না এভাবে হারিয়ে যেতেন। সবাই কান্না করছে, কিন্তু শুভ্র ভাইয়া না, উনি কান্না করছেন না। একদম শক্ত হয়ে বসে আছেন, যেন এখনো একটা ঘোরের মাঝে আছেন তিনি। নীলিয়াপুর চলে যাওয়া উনি মেনে নিতে পারেননি, পারার কথাও না। আমি খুব করে যাচ্ছি উনি কাঁদুক, কেঁদে নিজেকে হালকা করুক, কিন্তু না, উনি এক ফোঁটা চোখের জলও ফেললেন না। শুধু নিস্তেজ হয়ে বসে রইলেন। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু শুভ্র ভাইয়া স্বাভাবিক হননি। এরপর তাকে আর হাসতে দেখা যায়নি। আমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সামনে এইচএসসি এক্সাম, মাত্র 3 মাস বাকি। ব্যস্ততার মধ্যে সময় যে কিভাবে যায় বোঝাই যায় না। তাই তো দেখতে দেখতে কিভাবে যে 3টা মাস কেটে গেল বুঝতেই পারলাম না। সাথে এইচএসসি এক্সামও শেষ হলো। এর মধ্যে একবার শুধু ওনাকে দেখেছিলাম। উস্কো খুস্কো চুল, গালের খোঁচা দাড়ি বড় হয়ে জঙ্গলে রূপ নিয়েছে তার। চোখ দুটো লাল আর হাতে সিগারেট। ওনার চোখে মুখে রাত জাগার স্পষ্ট চিহ্ন দেখতে পেয়েছিলাম। সেদিন বুকের কোথাও একটা বড্ড কষ্টও হয়েছিল। তারপর এলো আমাদের বিয়ের দিন। আমার এক্সামের পরের দিনই আপুর বিয়ের ডেট ফিক্সড করা হলো। শুভ্র ভাইয়ার এই অবস্থায় কেউ আর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার মুডে ছিল না, তাই ঘরোয়াভাবেই বিয়ের আয়োজন করা হয়। আপুর কাবিন হওয়ার কিছুক্ষণ পর মামু হঠাৎ আব্বু আম্মুকে রুমে ডেকে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর মা একটা শাড়ি আর কিছু গহনা নিয়ে আমার রুমে ঢুকলেন। তারপর যা হলো তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। মা শুধু বলেছিলেন মামুর কাছে মা ঋণী, আর এই ঋণটা আমায় শোধ করতে হবে শুভ্রকে বিয়ে করার মাধ্যমে।
কথাটা শুনে আমি শুধু মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। কি বলছে মা এসব? আমাকে তার ঋণ পূরণে বলি দিয়ে দিচ্ছে মা? চোখ ফেটে কান্না পাচ্ছিল সেই দিন। আরে আমারও তো কিছু স্বপ্ন আছে, আশা আছে, সেগুলোর কি আদৌ কোনো গুরুত্ব নেই? আমি জানতাম সৌরভ ভাইয়া নীলি আপুকে ঠিক কতটা ভালোবাসে, আর আমাকে যে কোনোদিনও মেনে নিবে না তাও জানতাম। সবটা জানার পর কেন নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিব আমি? কেন? কিন্তু মায়ের চোখের পানির সামনে আমার চোখের পানিটাকে ঢাকতে হলো, আর বসতে হলো বিয়ের পিঁড়িতে। হঠাৎ কিছুর তীব্র আলো চোখে পড়ে, আমার ভাবনার ঘোর কাটলো। চোখ ধাঁধানো এই আলোর উৎস খুঁজে না পেয়ে চমকে উঠলাম। আচ্ছা, নতুন কোনো বিপদের পূর্বাভাস নয় তো এই আলো? আচ্ছা, নতুন কোনো বিপদের পূর্বাভাস নয় তো এই আলো? ভয়ে ভেতরে ভেতরে জমে যাচ্ছিলাম। তখনই দুজোড়া পায়ের শব্দ শুনতে পেলাম। তারা যেন দৌড়ে আসছে আমার দিকে, কিন্তু আলোর অপোজিটে থাকায় চেহারাগুলো অন্ধকারে ঢাকা তাদের। চোখের উপর চাপ প্রয়োগ করেও তাদের চেহারা দেখতে ব্যর্থ হয়ে চুপচাপ শেষ পরিণতির অপেক্ষায় চোখ খিচে বসে আছি আমি। হঠাৎ কোনো পরিচিত কণ্ঠে চোখ মেলে তাকালাম। হৃদু, বোন, কাঁদছিস কেন? বোকা মেয়ে। সামনে ভাইয়াকে হাঁটু গেড়ে বসতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। এতক্ষণে আটকে থাকা ভয়, জ্বালা ধরানো অতীত সবকিছু থেকে মুক্তি পেতেই যেন ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি জানি এখানে আমার ভয় নেই। ভাই নামের এই মানুষটা আমার মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারে অবলীলায়। আমার বিয়েটা আটকাতে বাবা মায়ের বাধ্য ছেলেটাও অবাধ্য হয়ে উঠেছিল। আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। শেষ রক্ষা না হওয়ায় বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। হৃদু, এই হৃদু, কাঁদিস না বোন। দেখ, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। কোথাও ব্যথা পেয়েছিস বোন? ভাইয়া, কি হলো, ব্যথা পেয়েছিস কোথাও? সরি রে, আমি আসতে দেরি করে ফেলেছি, সরি। তুমি কাঁদো কেন? কিছু হয়নি আমার। ওনার হয়েছে, সেন্সলেস হয়ে গেছেন। আমাকে ছেড়ে ওনাকে ধরো। সরি অভ্র ভাইয়া, আমি একা পারবো না, আপনি ধরেন। আপনার ভাইয়ের স্বাস্থ্য ভয়ানক। রাহাত, তুমি এই পরিস্থিতিতেও মজা করছো? মজা কই করলাম, আই এম সিরিয়াস ভাই। ওনাকে একা তোলা আমার কর্ম নয়। ভাইয়ার কথা শুনে এমন একটা পরিস্থিতিতেও আমার হাসি পাচ্ছে। ভাইয়াটা যে কি, যখন দেখছে বোন ঠিক আছে তার মানে জগৎ সংসার সব ঠিক আছে। শুভ্র বিছানায় শুয়ে আছে, কি নিষ্পাপ লাগছে মুখটা তার। ডক্টর আঙ্কেল বলে গেছেন টেনশনে কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটা হয়েছে। নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে আমার। সেদিন ওভাবে কথাগুলো বলা ঠিক হয়নি আমার। উনি অসুস্থ, তবু কেমন একটা ভালো লাগা কাজ করছে সারা শরীর জুড়ে। সেই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইভেন গাড়িতেও উনি আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন। এই প্রথম তাকে কাছে পাওয়া। ওনার এই ক্লান্ত নিষ্পাপ মুখ আমায় বড্ড টানছে। ইচ্ছে করছে খুব করে আদর করে দিই, কিন্তু একটা সংকোচ ভেতরে কড়া নেড়ে চলেছে অনবরত। উনি তো আমার নন, উনি নীলিমা আপুর ভালোবাসা। ওনাকে ছোঁয়া বা ভালোবাসার অধিকার কি আছে আমার? কেন থাকবে না? উনি যে আমার স্বামী, অধিকার আমার। কিন্তু নিজের সাথে নিজেরই করা হাজারো তর্ককে থামিয়ে দেয় এই একটা মাত্র কিন্তু। এই কিন্তুর ভেতর কত হাজার প্রশ্ন, যে প্রশ্নগুলো বেঁধে রেখেছে হাজারো চাওয়া পাওয়ার স্বপ্নগুলো থেকে। রাত 12টা 20 বাজে, ওনার ঘুম এখনো ভাঙেনি, হয়তো ভাঙবেও না। এবার আর নিজেকে সামলাতে পারলাম না। ওনার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ দিয়ে দিলাম। ঘুমের মধ্যেই মনে হচ্ছিল কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। আমার বয়সটা এমন একটা বয়স যখন মস্তিষ্ক ঘুমালেও শরীরটা জেগে থাকে সব সময়। হালকা স্পর্শেও কেঁপে ওঠে এই শরীর। হাজারো কৌতূহল নিয়ে ঘুম মাখা চোখ মেলে তাকালাম। শুভ্র তাকিয়ে আছে আমার দিকে, কিছু একটা ভাবছে সে। আমি নড়ে চড়ে উঠতেই উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, থ্যাঙ্কস আমার সামনে নেওয়ার জন্য। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ওনার মুখে প্রথম থ্যাঙ্কস শুনে কি রিয়াকশন দেওয়া উচিত তাই যেন ভুলে গেছি আমি। আমার দায়িত্ব ছিল বলে কোনো রকমে কাটিয়ে দিলাম কথাটাকে। রোদ, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা ছিল। জি বলুন। তুমি এখনো বাচ্চা একটা মেয়ে, 18 এর গণ্ডিতে পা রাখতে পারোনি এখনো। আর আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। বাবা খুব স্বার্থপরের মতো কাজ করেছে রোদ। নিজের ছেলের খুশির ঝোলা ভরতে গিয়ে তোমার ঝুলিটা ফাঁকা করে দিয়েছে একদম। কিন্তু আফসোস, না পারলাম আমি হ্যাপি হতে, না পারলে তুমি। কিন্তু আপাতত একজনের তো ভালো থাকা উচিত, তাই না? কথাগুলো উনি খুব শান্ত কণ্ঠে বলছিলেন, খুব গুছিয়ে। মনে হচ্ছিল হয়তো আগে থেকে ভেবে রাখা কথাগুলো আওড়ে চলেছেন, আর আমি নিস্তব্ধ হয়ে শুনছি কি বলতে চান তিনি। উনি একটু থেমে আবারও বলতে লাগলেন, তোমার ভালো থাকা উচিত রোদ, ইউ ডিজার্ভ ইট।
আমি জানি যা হয়েছে তাতে তোমার লাইফে দাগ পড়েছে, সাথে সাথে তোমার মনেও। আমি সেই দাগ মেটাতে পারবো না, কিন্তু আর কোনো দাগ যেন না লাগে সে চেষ্টা করতেই পারি। আমি তোমাকে তোমার সবটুকু ফিরিয়ে দিতে চাই। তোমাকে আমি সম্পূর্ণ মুক্তি দিতে পারবো না, কারণ বাবা সেটা মেনে নেবে না। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কখনো স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, তোমার স্বাধীনতায় কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, আমাদের সম্পর্ক তাতে বাধা হবে না, কখনো না। বলেই উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে আছি। কত ইজিলি কথাগুলো বলে গেলেন। সবটুকু আমাকে ভেবেই বলেছেন উনি, কিন্তু সেই আমিই তো মেনে নিতে পারছি না। যে পরিণাম জানাই ছিল সেই পরিণামটাকেই যেন মেনে নিতে এতটা কষ্ট কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। 2 দিন হলো আমাদের বাড়ি থেকে শুভ্রদের বাড়ি এসেছি। এই 2 দিনে ওনার সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হয়নি। আগে তবুও ঝগড়ার ছলে কথা হতো, কিন্তু এখন সেই ঝগড়াটাও নেই। খুব ইচ্ছে করে ওনার সাথে গল্প করতে, হাসতে, কিন্তু আবার সেই কিন্তু। এই কিন্তুটাই আমার জীবনের বড্ড বড় বাধা, যাকে আমি অতিক্রম করতে পারছি না। আজ মামু আমাকে আর শুভ্রকে রুমে ডেকে পাঠিয়েছেন। জানি না কেন, জানার কোনো ইচ্ছেও নেই। আজকাল কৌতূহল জিনিসটা কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হয়, তবুও যেতে হবে। মামুর জরুরি তলব বলে কথা। শুভ্রর জন্য অপেক্ষা করছি। সে এখন পড়াশোনার পাশাপাশি মামুর অফিসও সামলাচ্ছে। অব্র ভাইয়ার দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নিয়েছে। হয়তো কষ্ট বলার জন্যই নিজেকে এই ব্যস্ততায় আটকে রাখা। বড্ড একা লাগে এখন। আপু অব্র ভাইয়ার সাথে চট্টগ্রাম চলে গেছে। আপু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে। পড়াশোনা শেষ হতে আরো 2 বছর, তাই মামুর ডিসিশন নিয়েছে আপুর পড়াশোনা চলাকালীন সময়ে অব্র ভাইয়া চট্টগ্রামের কোম্পানি সামলাবে আর আপুর সাথে ওখানেই থাকবে। বাড়ির বউকে তো আর এত দূরে একা রাখা যায় না, এটাই মামুর বক্তব্য। রুমে পায়ের শব্দ শুনতে পাচ্ছি, হয়তো উনি এসেছেন। তাই চটপট বেলকনি থেকে রুমে ঢুকলাম। আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন তিনি। আমিও কফি আনতে চলে গেলাম নিচে। নিচে নামতেই আরিফ চাচা জানালেন মামুর রুমে যেতে বলেছে। আমিও মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে কফি হাতে উপরে চলে এলাম। সাধারণত বাড়ির কাজের লোকদের নাম হয় রহিম, করিম, যদু, কদু, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এই বাড়ির প্রায় সব কাজের লোকদেরই নামগুলো সুন্দর। যেমন আরিফ, মাধবী, রাহেলা। মামু হয়তো নাম যাচাই করেই সবাইকে কাজে নিয়েছে, নিতেও পারে, হু নোজ। একদিন জিজ্ঞেস করে দেখতে হবে। এসব ভাবতে ভাবতেই রুমে পা রাখলাম। উনি এতক্ষণে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছেন। আমি ওনার সামনে কফির কাপটা এগিয়ে দিয়ে বললাম, মামু ডেকেছে। উনি ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে কফি হাতে নিলেন। আমি আবার বললাম, মামু আমাকে আর আপনাকে ওনার রুমে যেতে বলেছেন। কেন? আমি কি করে বলবো? গেলেই না বুঝতে পারবো। ও আচ্ছা, চলো, এখনই যেতে হবে? আচ্ছা শুনুন। কিছু বলবা? হ্যাঁ, আচ্ছা আপনারা কি বাড়ির কাজের লোকেদের নাম দেখে অ্যাপয়েন্ট করেছেন? কেন? আর এমন অদ্ভুত কথা মনে হওয়ার কারণ? অদ্ভুত কেমনে হলো? কাজের লোকেদের নাম সাধারণত হয় রহিম, করিম, কমলা, জমেলা, যদু, কদু, মধু। কিন্তু আপনাদের বাড়ির কাজের লোকদের নাম তো যথেষ্ট স্মার্ট, লাইক আরিফ, মাধবী। হাতটা উল্টে জ্ঞানীগুণী ভাব নিয়ে বলছিলাম কথাগুলো। উনি আমার কথা নাকি বলার ধরন দেখে জানি না, তবে 2 সেকেন্ড আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রুম কাঁপিয়ে হুহা করে হেসে উঠলেন। আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। কতদিন পর তিনি মন খুলে হাসছেন। ড্রেসিং টেবিলের গ্লাসে দেখলাম দরজার পাশে মামুনি এসে দাঁড়িয়েছে, পাশে কাজের লোকগুলো, আর মামু আর মামুনির চোখের জল যেন বহু প্রত্যাশিত কিছু একটা পেয়ে গেছেন এমন, আর কাজের লোকদের চোখে বিস্ময়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।